আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, দেখুন এই যে ওয়াকারুজ্জামানের যে ভাবনা চিন্তা, মিটিংটা নিয়ে আমি স্পেসিফিকভাবে আলোচনা করব একটু পরে, কিন্তু তার আগে এই শেখ হাসিনাকে মিসলিড করা থেকে শুরু করে তার দেশ ত্যাগ করে চলে যাওয়া এবং সরকার বিরোধী একটা হাওয়া তৈরি হওয়া, এরকম যে সার্বিক যে বিষয়গুলো যেগুলো আর কি মানে শেখ হাসিনাকে বিতাড়িত করলো দেশ থেকে, এর অন্যতম কারিগর হিসেবে মনে করা হয় যে এই ওয়াকারুজ্জামানকে। মানে সেটা কেন? এই ওয়াকারুজ্জামানের ক্যারেক্টারটা নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন উঠে যাচ্ছে শরীফ সাহেব। হ্যাঁ, আপনাকে এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ওয়াকারুজ্জামান তার যে ভূমিকা, এই ভূমিকাটা বেশ খানিকটা রহস্য মণ্ডিত, যেটা তার টিকে থাকার জন্য এটা খুবই প্রয়োজন। সে সেইভাবে সেটা মেনটেন করেই এগোচ্ছে। সে একদিকে অভ্যুত্থানে সে শেখ হাসিনার সাথে বিট্রে করছে, জঙ্গি জিহাদি কানেকশনে যে আন্দোলন, সেই আন্দোলন সে জেনে শুনেই সেটার সমর্থন করছে এবং তাদেরকে সক্রিয় সহযোগিতা করেছে, যার জন্য অভ্যুত্থানটা সফল হয়েছে। আরো বিষয় আছে, বিদেশিদের নির্দেশে সে এই কাজগুলো করছে এবং সে তার সাথে একটা মানে জামাতের বিদেশি একটা বলতে সেটা কি সিআইএ? হ্যাঁ, এরকম তো অনুমান করছে মানুষ। তার মানে শেখ হাসিনার প্রতি যে যে এরা যে খুব ক্ষেপে ছিল, তার মানে এই ইয়ার ইতিহাসে যে এদেরকে যেমন শেখ হাসিনার ছেলে প্রথমে বলছে বাঞ্চ অফ হিপোক্রেট আর দেয়ার, স্টেট ডিপার্টমেন্টের লোকদেরকে বলছে। তারপরে আরো কিছু ঘটনা ঘটছে এবং শেখ হাসিনাও পার্লামেন্টে সেন্ট মার্টিন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য দিয়ে পৃথিবীতে কেউ টিকে ছিল বা আছে। ইভেন ভুট্টো মরার আগে পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিচ্ছিল, তখন পিছন থেকে বলছিল যে স্যার আপনি একটু আমেরিকার কথা চিন্তা করেন। এরকম অনেক কিছু তো আমরা সাংবাদিক হিসেবে আমরা শুনি, জানি, বুঝি, চেষ্টা করি। তো যাই হোক, তো এই সাধারণ কয়েকটা ছেলে, এই কয়েকটা জঙ্গি জিহাদি, যাদের জিহাদি ব্যাকগ্রাউন্ড, যারা খোঁজ নিয়ে দেখা যাবে যে এদের কলেজ জীবন নাই, ইউনিভার্সিটি জীবন নাই, এরা অনেক 2-3 বছর আগের থেকে এরা জিহাদি জঙ্গি হয়ে অ্যাক্টিভিস্ট। তারা সাধারণ ছেলেদের ভিতরে ঢুকে সাধারণ ছেলে মেয়েদের যে একটা কমন দাবি, সেটাকে তারা মিসলিড করে তারা ইনক্যাশ করে ফেলছে। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোর কোনো কিছু শেখ হাসিনাকে তো জানানো হয়নি। 7টা এজেন্সি আছে তাকে সার্ভিস দেওয়ার জন্য, একটা এজেন্সিও তাকে ঠিক মতো বলেনি, আর যদিও বলে থাকে হয়তো তিনি বিশ্বাস করেন নাই। আসল বিষয়টা আমরা জানি না। তো ওয়াকারুজ্জামান, এখানে একটা প্রশ্ন, মানে তিনি শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী, তার মানে যে কোনো রাষ্ট্রপ্রধান, তিনি সবসময় তার সিদ্ধান্তগুলো নেন যে আইবির যে রিপোর্টগুলো রয়েছে, গোয়েন্দা যে রিপোর্টগুলো রয়েছে, সেটা তার দলের অন্দরে হোক বা বাইরে হোক বা দেশের কোনো সমস্যা হোক, সব ক্ষেত্রে কোথাও কি শেখ হাসিনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল? কোথাও কি শেখ হাসিনাকে মানে মিসলিড করা হয়েছিল? আমরা এটা একটু জানার চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আরো একটা এক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসে, কারণ জামাতে ইসলামী তারা এই প্রশ্নটাও তুলছে যে এই ওয়াকারুজ্জামান হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সাহায্য করেছেন, যাতে তার কোনো শাস্তি না হয়, তার কোনো রকম সমস্যায় পড়তে না হয়। এই প্রশ্নটাও উঠছে। আমি বারবার কেন এই ওয়াকারুজ্জামানের ভূমিকাটা নিয়ে, তার যে বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করছি, এই বিষয়গুলো কোথাও না কোথাও কিন্তু ভাবাচ্ছে। এটা তো ঠিকই আছে। এটা হয়েছে কখন? এটাও তাদের মতে সোকল্ড অভ্যুত্থান ঘটে যাওয়ার পরের ঘটনা এটা। কিন্তু শেখ হাসিনাকে যে হত্যা করা হবে, শেখ হাসিনাকে এবং রেহানাকে যে হত্যা করা হবে, যেমন আমি আগেও বলছি সাদ্দাম, গাদ্দাফির ভেট এদের হবে, এইটা তো সাধারণ চিন্তাতেই আসে। তারপরও তার যে ইনফরমেশন গুলো, যে এজেন্সি সাপোর্ট গুলো যে সে পায়নি, এটা বোঝা যায় একদম পরিষ্কার। এজেন্সি সাপোর্ট পেলে শেখ হাসিনা কারো কথা শুনতো না। আমি তাকে যতদূর জানি, সে ভীষণ সাহসী এবং সে মানে সিদ্ধান্ত নিতে ভুল করতো না, এটা আমি জানি। তো তাকে একদম অন্ধকারে রাখা হয়েছে এবং সে কাজটা আপনার
এই সব এজেন্সি গুলোই করছে, সব এজেন্সির নিয়ন্ত্রক তো সবার চাইতে বড় তো ওয়াকারুজ্জামান, তার দায়িত্বই বেশি। তো যাই হোক, ইয়া জামাতের যে এখন যে ওরা যে দাবি করছে, এটা তারা এখন করতেই পারে, হুম যে তাকে এসকেপ রুট করে দেওয়া হয়েছে, তাকে সেই প্লেনে করে পৌঁছে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই তো করেছে, শেখ হাসিনা তো আর পালাই যায়নি। শেখ হাসিনা তো বলছিল যে আমি গভর্নমেন্ট চেঞ্জ হবে, সেখানে আমি থাকবো, উপস্থিত থাকবো সেখানে, তারপরে আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো, আমি পদত্যাগ করার পরে যে গভর্নমেন্ট ফর্ম হবে আমি সেখানে উপস্থিত থাকবো, সেটা বলছিল। হুম কিন্তু তার কোনো কথা শোনা হয়নি, আমরা তো পরে জানতে পেরেছি। বলছে যে আমি টুঙ্গিপাড়ায় যে বসে থাকবো, হয় প্রয়োজন বোধে রাজনীতি করবো না। কিন্তু সে পালিয়ে যাওয়ার লোক সে না। তবে এটা সত্যি কথা যে বঙ্গবন্ধুকে যেমন হত্যা করা হয়েছে, হত্যা ছাড়া আর কোনো বিকল্প এনিমির কাছে ছিল না। তারা বিকল্প ভাবে নাই যে শেখ মুজিব জীবিত থাকলেও শেখ মুজিবের সাথে ফাইট দেওয়া যাবে না, যার জন্য তাকে মেরে মানে ফেলছে। ঠিক ঠিক সেরকমই কি অনুরূপভাবে শেখ শেখ হাসিনা যদি হাসিনাকেও দেশে থাকতেন এবং তিনি রাজনীতি করতেন না, যেরকম তিনি বলছিলেন, যদি রাজনীতি ছেড়ে দিতেন, যদি টুঙ্গিপাড়ায় তিনি বসে থাকতেন এবং বাংলাদেশেই থাকতেন, তাহলে কি এই জামাত বা বিএনপি এদের পক্ষে শেখ হাসিনাকে ওইখানে দেখে তারপর নিজেদের মতন করে সরকার চালানো সম্ভব হতো কোনোভাবে? না, প্রশ্নই উঠে না। শেখ হাসিনার উপস্থিতি এখানে আছে, উনি জীবিত এবং পুরো ইয়া ফুল ফোর্স নিয়ে, তার ফোর্স মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তারা আছে, তারা নিয়ে উনি এবং উনি এই স্বেচ্ছায় পদত্যাগ করেছে এবং হ্যাঁ। উনি এদেরকে নতুন গভর্নমেন্ট ফর্ম করার জন্য, তাহলে তাহলে কোনো ঘটনাই ঘটতো না, কিচ্ছু হতো না, শেখ হাসিনার কাছেও যেতে পারতো না। কিন্তু প্ল্যানটা কিন্তু অন্য। বহির্বিশ্বের প্ল্যানটা হচ্ছে তাকে অ্যাসাসিন করা, তাকে সে শুধু তাকে না, হুম তার হয়ে যাতে, ওই যে বাচ্চা রাসেলকে কেন মারলো 15 আগস্ট, যে রাসেলও একদিন বড় হয়ে এসে বলবে আমার বাবাকে মারছে তোমরা, তখন মানুষ তার পিছনে ধাবমান হবে। এই জন্য ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ কিলাররা এইভাবেই হয়। হুম তো আমার মনে হয় যে উনি যে এদের যে অবস্থা, এরা তো সুস্থ ছিল না, এরা সুস্থ কোনো ট্রান্সফার চায়নি, তো এরা চাইছে শেখ হাসিনার পতন এবং তাকে হত্যা করা। এরা কিন্তু নতুন গভর্নমেন্ট আসুক, এরা সেই নতুন গভর্নমেন্টকে আবার একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবে, এই মানসিকতা এদের নাই। তো এরা তো জঙ্গি জিহাদি। হুম আর এই জঙ্গি জিহাদিদের যারা হেল্প করছে তারা তো তার অ্যাসাসিনেশন চায়, হুম হত্যা চায় শেখ হাসিনার বংশের কাউকে রাখবে না, হুম এটা আমাদের ধারণা। তো হ্যাঁ সেখান থেকে সে যেভাবে যেভাবে সে এসকেপ করছে নিজেকে, হুম এইটাই হচ্ছে যুগের সবচাইতে ওয়াইজ ডিসিশন। হুম তার কারণ আমরা জানি আমাদের ডেড রিপোর্টার ইজ নট এ রিপোর্টার, আর ডেড লিডার ইজ নট এ লিডার।